হ্যালো, ধন্যবাদ। প্রাক্তন ইউপি সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেনকে সংক্ষিপ্তভাবে সুন্দর কথা বলবার জন্য। আমি আজকের এই যে চত্বরে এই অফিসটি উদ্বোধন হবে, আশেপাশে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত ভাই বন্ধু বাবাজিরা রয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীতভাবে সবিনয় অনুরোধ করব আমাদের আয়োজনে একটু অংশগ্রহণ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ রিজাউল করিম। আমি শ্রদ্ধাভাজন ভাইকে মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালককে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী কমলাপুর রঘুরামপুরের এই জায়গায় অফিস উদ্বোধনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী থানার সম্মানিত শুরা সদস্য মাওলানা আবু ইসা স্যার, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, উপস্থিত আছেন ইউনিয়ন সেক্রেটারি সঞ্চালক মাওলানা বুরহানুদ্দিন সহ সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের স্থানীয় ভাই বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। আসলে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা টেলিভিশন, মোবাইল, রেডিও এগুলো খুললেই জামাত এবং শিবিরকে একটা ভয়ঙ্কর রূপে দেখতাম। অনেকে আমি জিজ্ঞাসা করতাম, আপনাদের ভাঙড়া, এরপরে করিমপুর, জামদি ইউনিয়নে যেসব জামাত ইসলামের যারা করেন, এদেরকে দেখে কি আপনাদের ভয়ঙ্কর মনে হয় কিনা? না, এরা তো ভালো। তাহলে মনে হয় ঢাকার জামাত খারাপ, চট্টগ্রামের জামাত খারাপ, সিলেটের, মানে ওই টেলিভিশন দেখে ভয়ঙ্কর, মানে ওই চিত্রটাই ভয়ঙ্কর ফুটায় উঠতো যে আসলে জামাত শিবির মানেই হচ্ছে একটা ভয়ঙ্কর কোনো জন্তু জানোয়ার, যেটা সাধারণ মানুষ পেলেই মনে হয় রক্ত খাবে, এরকম একটা ছিল। যার ওদিকে আমি যাব না। 5 আগস্টের থেকে তার পরবর্তী এই যে 1.5 বছর এবং 5 আগস্টের দিন যা ঘটেছে সারা দেশে, তৎপরবর্তী 1 সপ্তাহ যা ঘটেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন ন্যূনতম সমর্থক পর্যন্ত কারোর গায়ে হাত দিয়েছে, কারোর দোকান লুট করেছে, কারোর গরু লুট করেছে, কাউকে বকা দিয়েছে, মেরেছে, একটা প্রমাণও দিতে পারবেন না। কারণ এখন মোবাইল সবার কাছে আছে, যে যা করেছে সব কিছুর ভিডিও কিন্তু এখন আপনারা পাচ্ছেন। কিন্তু একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একটাও প্রমাণ দেয় নাই। কারণ কি, এরা কিন্তু নেতার কমান্ড মেনে চলে। আপনারা দেখেছেন ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সবাই হৈ হুল্লোড় করতেছে, যিনি ভিপি নির্বাচিত হলেন, শুধু হাত দিয়ে ইশারা দিলেন, সব থেমে গেল। অনেক দলের সমাবেশে আপনারা যাবেন, দেখবেন যে কর্মীরা হৈ হুল্লোড়, মারামারি নিজেরা শুরু করে দিয়েছে। নেতারা প্রধান অতিথি বক্তব্য দিতেছে, মারামারি, চেয়ার ছোড়াছড়ি, ভাঙাভাঙি, এই সেই এখনও পর্যন্ত করে। কিন্তু একমাত্র জামাত ইসলামের কোনো অনুষ্ঠানে, কোনো প্রকার নির্বাচনে, এই যে জোট হলো, এই জোটে তিনবার নির্বাচন করেছেন, মানে এই জোটের আগে জামাতের পক্ষ থেকে 3বার নির্বাচন করেছেন। এবার বলছে জোট হয়েছে, আপনি বসে যান। সারা দেশে কি একজনও বিদ্রোহী প্রার্থী জামাতের আছে? হ্যাঁ, নাই। কারণ কি? কারণ এরা দলের কমান্ড আপনারা দেখতে পাবেন। অনেক জায়গায় মেম্বার ছিল, আমাদের চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, মেয়র ছিল। 2000 না, তা বলতেছি, দেখেন আমার মেয়র হয়েছি, আমার 4 বছর হয় নাই, এর ভিতরে আমি 1.5 বছর জেলে। এই 1.5 বছর যদি বাইরে থাকতে পারতাম তাহলে আরো অনেক কিছু করতে পারতাম। সবাই হাতে তালি দিচ্ছে, সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করতেছে যে আপনি জেলে কেন ছিলেন? কয় আমি যে জামাত ইসলাম করে এই কারণে জেলে ছিলাম। শেখ হাসিনা কিন্তু মঞ্চে উপস্থিত। কথা কি বুঝতে পারছেন?
সেই পর্যায়ে যে এর পরবর্তীতে আর কোনো জামাতের চেয়ারম্যান মেয়র এর তার ইলেকশনে হয় নাই, ইলেকশন তো তারা নিজেরা করছে। যাই হোক, এগুলো বিভিন্ন জায়গায় যারা ছিল তাদেরকে বুঝতে পারবেন। এই যে আপনাদের ইউনিয়নে ছিল আমাদের রবিল ভাই, যারা এখানের মেম্বার ছিলেন তারাও জানেন, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, ব্যক্তি আছেন, আপনাদের সাথে উঠা বসা, যাদের বয়স মানে 50, 60, 70 বছর, ওই আমল থেকে যারা এত বছর দেখতেছেন এই অঞ্চলে যারা জামাত নেতৃবৃন্দ, তাদের ব্যবহার কি, মানুষের সাথে আচরণ কি, ঠিক এখানে একজন ব্যক্তিকে যে চরিত্র দেখবেন জামাতের কেন্দ্রীয় আমির কিন্তু ওই একই চরিত্রের, কোনো পার্থক্য নেই। ঠিক আছে? তা সাংবাদিকরা কিন্তু ওই মেয়রের ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল, আপনি এই যে এত বদনাম করেন, এত কিছু করেন, আপনার দলরে এই করে সেই করে, সেই জামাতকে কেন পুরস্কার দিলেন? শেখ হাসিনার মুখে কিন্তু কোনো ভাষা ছিল না। এখন প্রধানমন্ত্রী মানুষ, সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকও ছিল, বিবিসির সাংবাদিক, তার কথা একটা বলছিল যে আসলে আমরা তো ওই দল দেখে পুরস্কার দেয়নি। সাংবাদিকরা তখন বলছে তাহলে তো ওই দলের লোকই ভালো, আপনারা যে তাদের দোষ দেন, আপনি বললেন দল দেখে দেন নাই বা ব্যক্তি দেখে দেন নাই, উনি কি কাজ করছে সেটা, তাহলে তো ওই দলের লোকই ভালো। তা আমাদের প্রচার কিন্তু আমাদের করা লাগে না, অন্যরাই করে দিছে। যত বদনাম করছে, এত কিছু করছে, এই যে এত জেল জুলুম, কেউ কি আজ পর্যন্ত বলছে যে জামাতরে এত নির্যাতন করছে? দেখেন, সব থেকে 5 আগস্টের পরবর্তীতে যে নির্যাতিতগুলা আমরা হয়েছি, এর প্রতিশোধ নেওয়ার দরকার ছিল। কেন্দ্রের থেকে বলল, যিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু একজন MBBS ডাক্তার, BCS ক্যাডার। দল বলল কি আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে, উনি ছেড়ে চলে আসলেন। এর নাম কিন্তু দলের আনুগত্য। উনি বলল কি সারা দেশে আমরা জুলুমের শিকার হয়েছে, আমরা যেন আবার অন্য কারোর প্রতি জুলুম না করি। এগুলো ছিল আমাদের ঘোষণা। যাই হোক, আপনারা দেখতেছেন, বুঝতেছেন। তারপরেও দেশের যে পরিস্থিতি, বিভিন্ন সময় ওই যে ইকবাল কাকা বললেন যে আমরা উনি বিভিন্ন দল করেছেন, বিভিন্ন দলকে সরকার ক্ষমতায় দেখেছেন। 2001 থেকে 2006 সালের আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে, এটা কেউ জানতোই না। কারণ কি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এখন যিনি আছেন, ইনার অধীনে থাকে 17টা 18টা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ে তেমন কোনো কাজ থাকে না। তো দলের তৎকালীন সেক্রেটারি জামাতের আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে একটা মন্ত্রণালয় দিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এদের কাজ হলো এতিমখানা, মিসকিন, এই ভিক্ষুক, এদেরকে পুনর্বাসন করা, এতিমদেরকে চালানো, মানে একদম নর্মাল মনে করতো যে এই একটা মন্ত্রণালয়। দেখি উনি কি করে। অথচ উনি এই মন্ত্রণালয় পেয়ে যে এর এতগুলো কাজ, তা কল্পনার বাইরে, উনি সেগুলো দেখাই গেলেন। শুধু তাই না, মুক্ত একটা পানি আছে, মিনারেল ওয়াটার, ওই কারখানায় যারা কাজ করে প্রত্যেকটা ব্যক্তি হলো প্রতিবন্ধী। কেউ খুড়া, কেউ এক চোখ নাই, হ্যাঁ, কারোর এক হাতে সমস্যা। এইরকম প্রতিবন্ধীদের দিয়ে একটা ফ্যাক্টরি, উনি কারখানা তৈরি করে গেছেন। এবং উনি যতদিন জীবিত ছিলেন, যত অনুষ্ঠান ওই ওই কোম্পানির পানি ছাড়া দিতেন না, মানে ওটা সরকারি। তা পত্রিকায় আসলো যে মুক্তা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মেয়ের নাম মুক্তা, তার নাম অনুযায়ী সরকারি একটা পানির কোম্পানি তিনি দিয়েছেন। তা উনি জীবিত থাকতে বলছিলেন এই মুক্তার নামটা দেওয়া একজন হিন্দু ভদ্রলোকের। পানির নাম কি হবে, কোম্পানিটা করবে, একটা ব্র্যান্ড বের করবে, পানির নাম কি হবে, সারা দেশ থেকে বিভিন্নজন পাঠাইছে পানির নাম এই হলে হয়। তা একজন হিন্দু ভদ্রলোক, তার নাতনি হয়েছে, তার নাম মুক্তা রাখছে, ওই নামটাই সিলেক্ট হয়েছে। কারণ অনেকে নাম পাঠাইছে না, ওর ভিতর থেকে লটারি হয়েছে, দেখ কোন নামটা ওঠে। ওই নামটা উঠছিল এবং উনি সেই ভদ্রলোকের নামও বলছিলেন, ইনার বাড়ি অমুক জেলায়, এই সেই। এগুলো আপনারা নেটে সার্চ দিয়েও দেখেন। তা উনি বলছিল যে এটি লটারির মাধ্যমে এবং একজন হিন্দু ভদ্রলোকের নাতনি না মেয়ে জানো আর কি, তার নাম অনুসারে মুক্তা পানি হয়েছে, আমার মেয়ের নাম মুক্তা না। কথা কি বুঝতে পারছেন? তা এইভাবে কিন্তু আমাদের সরকারগুলো চালাইছে। 2টা মন্ত্রণালয় চালাই গেছে, 1 টাকা দুর্নীতি পায় না। 7-8 সালে তো আপনারা দেখছেন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্যবসায়ী সব পলাতক, আর যারা দেশে ছিল সব জেলে। কিন্তু জামাতের একজন নেতৃবৃন্দ দুর্নীতির কারণে কিন্তু কখনো জেলে যায়নি। যাক, আপনারা, আর আরেকটা বিষয় হলো যে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে। আমাদের মেহমানের কাছে প্রশ্ন থাকলে সুন্দর করে হাত তুলে প্রশ্ন করবেন। কারণ অনেক সময় হতে পারে যে এই ধরনের আপনাদের কাছে আসা হয় নাই, আমরা হয়তো আসি নাই, বা আপনারাও আমাদের কাছে যেতে পারেন না, যে দূরত্বটা ছিল, এখন তো আর তা নাই। এই জন্যে এটা করবেন। সাথে ন্যায় ইনসাফের
প্রতীক যে দাড়িপাল্লা, আমরা শুধু এখন না, এটা যে এখনকার বলি উঠছে তা না। আমরা তো বিভিন্ন সময় বলছি যে আমাদের চেয়ারম্যান ছিল, পৌরসভার মেয়র ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের এমপি ছিল। সারা বাংলাদেশে কারোর যাবৎকালে দেশ স্বাধীনের পর থেকে শুরু করে, দেশ স্বাধীনের আগেও জামাত ছিল, তাদেরও এমপি ছিল, তখন ছিল পাকিস্তানের গণপরিষদ। ওই সবদের নেটে সার্চ দিয়ে দেখেন, দুর্নীতির দায়ে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ জামাতের কোনো নেতৃবৃন্দ সরকার কর্তৃক দণ্ডিত হয়েছে কিনা এর কোনো রেকর্ড নেই, ভবিষ্যতেও থাকবে না। এবং আপনাদের অনেকে বলতেছে একটা ভীতি কাজ করতেছে, জামাত যদি ক্ষমতা যায় হিন্দু সব তাড়াই দেবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না। এই যে একটা ভুয়া তুলে, মানে একটা ভুয়া নিউজ তুলে আপনাদেরকে ভয় দিচ্ছে বা অনেক জায়গায় বলতেছে। আমরা এই যে এই এলাকায় যখন গেছি, এই যে ঘোড়া নাচ, দোগাছি, তারপরে এলে এই যে বিভিন্ন জায়গায় অধিকাংশ মানে বয়স্ক মা বোনেরা এই কথাগুলো বলছে, মানে ওদের একটা ভীতি। বলছে আপনারা এটা পাইছেন কোথায়? কাছে আমাদের কাছে তো অনেকে ভোট সাথে সেই কথাই বলছে যে দেখি আমার পাস করে যায়, তোমরা কিন্তু আর বাংলাদেশে থাকতে পারবা না। এই একটা ভয় দিয়ে আপনাদের ভিতরে একটা ভীতি সৃষ্টি করতেছে। যাই হোক, তারপরে যে কথাটা বলবো আমি সর্বশেষ, সেটা হলো যে বলে যে যেহেতু জামাতে ইসলামের সাথে ইসলাম লাগানো আছে, তাহলে অন্য ধর্মের মানুষের তো আর কোনো সেবা করবে না। আমাদের আল্লাহ রসুল, আমাদের নবী, আপনারাও জানেন নাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই নিয়ম হলো যে পাহাড় থেকে যে ঝর্ণার পানি নেমে আসে, যার জমি আগে সে পানি আগে পাবে। যার জমি পাহাড়ের কাছে সে ইহুদি, আর একজন মুসলিম। তো বলতেছে না, আমি মুসলমান, আমার প্রেসিডেন্টও মুসলমান, আমাদের নবী, পানি আগে আমি পাবো। এই নিয়ে কষ্ট কি যে না, তোমাদের প্রেসিডেন্ট হতে পারে, তা আমাদেরও তো প্রেসিডেন্ট তিনি বলেছে যে পাহাড়ের সামনে যার জমি এ আগে পানি পাবে। তখন ঠিক আছে চলো, প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো, গেছে। যে বলতেছে কি সমস্যা, তাই বলতেছে আল্লাহ রসুল সমাধান দেন ইহুদির পক্ষে যে হ্যাঁ, আইন তো এইটাই, এই রাষ্ট্রের আইন এটা, যার আগে ঝর্ণার আগে পানি সে আগে পাবে। পছন্দ হয় নাই, এই রায় পছন্দ হয় নাই প্রেসিডেন্ট থাকা অবস্থায়। তা ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন, পরবর্তীতে উনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, অর্থাৎ প্রেসিডেন্ট মারা গেলেন আল্লাহ রসুল, পরে আবু বকর হলেন প্রেসিডেন্ট, এরপরে হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বললেন যে ওমর, এই এই ঘটনা গেলাম আল্লাহ রসুলের কাছে, প্রেসিডেন্টের কাছে, উনি রায় দিল যে না, ওনার পক্ষে ইহুদির পক্ষে। আমি মুসলমান, আমি তোমার টাকা দিছি, আমি এই দলের টাকা দিই, এই দলের পক্ষে থাকি, মসজিদে নামাজ পড়ি, সব কিছু করি, অথচ আমাদের একটা বিরোধী দলের লোক, অন্য ধর্মের লোক, তার পক্ষে রায় দিছে। তার কাছে এই রায়, এইটা নিয়ে কোথায় গেছিলে, কার কোথায় প্রথম বিচারের জন্য কার কাছে গেছিলাম, কার কাছে? কয় এই যে প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলাম। কাছে একটু ধৈর্য ধরো। তা এখন তো অস্ত্র ধরেন, এই যে রিভলভার, এই আগে কি ছিল? তরবারি। ঘরের থেকে তরবারি নিয়ে আসলেন, আর এই মুসলমানের মাথা এক কোপ দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দিলেন। যে রাষ্ট্রের যে আইন, এইটা পালন করতে, আর প্রেসিডেন্ট তোমাকে যে রায়টা দিছে, ধর্ম বর্ণ নির্বিশেষে না, সবার ক্ষেত্রে একই রায়, এটা তো মানতে পারে না, তার দুনিয়া থাকার কোনো দরকার নেই। এই হলো ইসলাম, এটা হলো সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা কষ্ট করে আসছেন। ধন্যবাদ বিশিষ্ট শিক্ষাবিদ এবং জামদিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিমকে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি বক্তৃতা দেব না ভুলেই মনে মনে একেবারে নিয়ত করে আসি, তারপরেও দুটো একটা কথা না বললে হয় না। সেটি হলো, যেহেতু এখানে আমরা বসেছি, এই অঞ্চলের অনেক মানুষ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছে। 2024 সালের 5ই আগস্ট আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের মাটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। তারপর থেকে শুরু করে দোগাছি, ঘোড়ানাচ, বাকড়ি, কমলাপুর, রঘুরামপুর, এমনকি বেনাহাটিতেও আমি কয়েক রাত
পাহারা দিয়েছি। ওই যে আঞ্চলিক শিক্ষা অফিসার মহিলা ছিলেন, ওই যে বেনাহাটিতে ওনার বাসা। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী এবং দায়িত্বশীলের নাম বলেন আমি সহ, যে এই 5টি গ্রামের কোন মানুষের হৃদয়ে ত্রাস সৃষ্টি হয়, কারোর উপরে চোখ পাকিয়েছে, কারো কাছ থেকে একটি 4 টাকা নিয়েছে যে আমাকে দিতে হবে, একজন ব্যক্তির নাম বলেন আপনারা। ওপেন চ্যালেঞ্জ, বলেন। এখানে আমার দায়িত্বশীলরাও রয়েছে, ইউনিয়নের অনেক বড় দায়িত্বশীলরা। একজন মানুষের নাম বলেন। যদি হাত উঁচু করে বলতে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন, একটা কাগজে লিখে টেবিলে পাঠান সেই লোকটার নাম। আমি বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আপনাদের ভালোবাসায়, আপনাদের ভোটে, তাহলে এর চেয়ে 1000 গুণ বেশি নিরাপদ থাকবে এই অঞ্চলের মানুষ। 1000 গুণ বেশি নিরাপদ থাকবে রাষ্ট্রীয় আইনের আওতায়। একটি ফুলের টোকা দেওয়ার দুঃসাহস কোনো মানুষ করতে পারবে না এই অঞ্চলের মানুষের সামনে। আপনাদের কাছে বিভিন্ন রকমের যেই অবান্তর প্রোপাগান্ডা, পাগলের প্রলাপ আপনাদেরকে শোনায় বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তারা একটি অসাধু চক্র, তারা ফায়দা লোটার চেষ্টা করে। আসলে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, মুসলিম সম্প্রদায়ের যে অধিকার প্রতিষ্ঠা করবে, আমি মনে করি কোরআন এবং হাদিস ইতিহাস পড়ে আমি যেটা দেখেছি, তার থেকে মুসলিম জনপদে যদি কোনো মুসলিম শাসক কোনো ইসলামিক শাসন প্রতিষ্ঠা যদি লাভ করে, সেই জনপদের অমুসলিম সম্প্রদায়ের মানুষের তারা হয়ে যায় মুসলিম রাষ্ট্রনায়কের কাছে আমানত। তাদের ইজ্জত, আব্রু, সম্পদ, জান মালের নিরাপত্তা দেওয়া একটি ইসলামী রাষ্ট্রের জন্য ফরজ। সুতরাং এই ভুল বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আপনাদের অধিকার খর্ব করে কখনো সেই ফরজ ইবাদত থেকে তারা মাহরুম হবে না। আমি এটা আপনাদেরকে হলফ করে বলতে পারি। আর একটি কথা বলবো, সেটি হলো আমাদের রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপার মুসলমান নিরাপদ থাকে, অপার মানুষ নিরাপদ থাকে, সেটা হোক ইসলাম ধর্মের, হোক অন্য ধর্মের যে কেউ। আবার মহর্ষি ব্যাসদেব, আপনাদের ধর্মে যাকে বেদব্যাস বলা হয়, উনি বলেছেন, অষ্টাদশ পুরাণেষু ব্যাসেস্য বচনাদয়ং পর উপকারে পুণ্যায় পাপায়ে পর পীড়ানং। আমি 18খানা পুরাণ রচনা করেছি মানুষকে 2টি কথা বুঝাবার জন্য। একটি হলো, তুমি যদি অন্যকে পীড়ন করো তাহলে তোমার পাপ হবে, তুমি নরকবাসী হবে। আর যদি তুমি অন্যের পুণ্য করো তাহলে তুমি শান্তিতে স্বর্গবাসী হবে। আমি কি ভুল বললাম? এখানে যারা আছেন কথা বলেন। তাহলে পার্থক্য কোথায়? বাংলাদেশ জামাত ইসলামী চাই নিজের দল এবং নিজের মতের মানুষের অধিকার যতটা প্রতিষ্ঠা করবে, তার চেয়ে 1000 গুণ বেশি প্রতিষ্ঠা করবে অন্য ধর্মের, অন্য মতের মানুষের অধিকার। আমি এটা হলফ করে বলতে পারি। এবং এটা আপনারাও দেখেছেন, বর্তমান টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে আমরা সব খবর আমাদের হাতের মুঠোয় সব সময় আমরা দেখতে পাই। আমরা কোনো মত এবং পথের মানুষের বিরুদ্ধে বলার প্রশ্নই মনে করি না। আমরা আমাদের মতের কথা মানুষকে জানাবো, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। আমরা ইতোমধ্যে দেখেছি আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে 5 বছরের নিচের শিশু এবং 60 বছর ঊর্ধ্ব বয়োবৃদ্ধ যে পুরুষ এবং মহিলারা রয়েছে তাদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে। দেখেছেন না আপনারা? কথা বলেন, দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমি বলছি, তিস্তা বাঁধ সম্পর্কে উনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তাহলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করবার জন্য সর্বপ্রথম কোদালের কোপ আমরা এই তিস্তাতেই দেব।
উত্তরাঞ্চলের মানুষের ব্যথা বেদনা দূর করবার জন্য। এভাবে করে জামাত ইসলাম ক্ষমতায় গেলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, আর আমরা সেই অধিকার প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ফেরিওয়ালার মতো আপনাদের কাছে, আপনাদের দ্বারে দ্বারে আমরা ঘুরছি। আপনারা পূর্বে অনেক শাসন দেখেছেন, অনেক রাষ্ট্রপতি দেখেছেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছেন। অন্তত একটি বারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের নৈতিক সমর্থন অর্থাৎ ভোট, আপনাদের ভালোবাসা, এটা একটিবারের জন্য সুযোগ দিয়ে দেখেন। আপনারা, আমি ছোট্ট করে যেটা বলতে পারি সেটি হলো, আপনারা অবশ্যই ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। চিন্তাও করতে পারবেন না যে আপনাদের প্রতি রাষ্ট্রের সুযোগ সুবিধা এবং অধিকার কতটা প্রতিষ্ঠিত হবে। সুতরাং আসুন, আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এই অঞ্চলের মানুষ সেই কথাগুলোর উপরে গুরুত্ব রেখেই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় অর্থাৎ সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবার জন্য আন্তরিক ভালোবাসা ঢেলে দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের ভোট দিয়ে, আপনারা সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কমলাপুর রঘুরামপুরবাসী জিন্দাবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নের যুব বিভাগের সভাপতি স্নেহধন্য মাওলানা ইসমাইল হোসেনকে। অধ্যক্ষ আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ওয়ার্ডের রঘুরামপুর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী ক্যাম্প উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে ওপেন হয়েছে 5 আগস্টের পরে, নাকি? এর আগে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনারা খুব বেশি জানতেন না। স্বাধীনতার 54 বছর অতিক্রম করছে। বাংলাদেশকে সুন্দর একটি দেশ গড়ার জন্য আমরা বহু লোককে ভোট দিয়েছি কিনা ভাই? দিয়েছি না? কিন্তু যেই এসেছে তার পকেট ভর্তি করেছে, পকেট ভর্তি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, নিজের আখের গুছাইছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য বিন্দুমাত্র কোনো কাজ করে নাই। করেছে ভাই? করে নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যারা এই দেশে রাজনীতি করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিতের জন্য। আগের বক্তারা বলেছেন, মুসলিমরা জামাত ইসলামী ক্ষমতায় আসলে যেভাবে অধিকার পাবে, আমি ইসমাইল হোসেন বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকার পাবো, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে একই অধিকার পাবেন। এজন্য বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধশালী, আধুনিক একটা বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে, আমরা এক একজনকে এক একবার ভোট দিয়েছি, কিন্তু কেউ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। আপনাদের মাঝে মাঝে কিছু ধান আসে না, নতুন করে কিছু ধান আসে, পরীক্ষামূলকভাবে সরকার আপনাদেরকে দেয়। আপনারা একটা সিজন চাষ করেন, চাষ করার পরে যদি ভালো ফলাফল হয় তাহলে আপনারা পরবর্তীতে ওই গ্রামের সবাই মিলে চাষ করেন, নাকি? কিন্তু যদি ওই ফসলটা খারাপ হয়, পরবর্তীতে কি আর চাষ করেন? কিন্তু আপনারা যদি ফলটি বা ওই ধানটি চাষ না করে আগে থেকে বলেন যে ফলটি ভালো না বা ফসলটি ভালো না, এটা কি বুদ্ধিমানের পরিচয় হবে? পরিচয় হবে? সুতরাং বুদ্ধিমানের পরিচয় ওইটা। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে যে কথাগুলো বলছে, যে কাজের ওয়াদাগুলো করছে, একবার তাদেরকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে দেখেন। তারা যদি সঠিকভাবে যে কথাগুলো বলছে এই কথাগুলো বাস্তবায়ন করতে না পারে, আগামী 5 বছর পরে আপনাদের কাছে এইভাবে এসে আর তারা ভোট চাবে না, এই নিশ্চয়তা নিয়ে যান আপনারা। এই জন্য
আপনাদের এখন একমাত্র কাজ হবে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। পারা যাবে না ভাই? ইনশাল্লাহ পারা যাবে না? জামাত ইসলামী ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদেরকে এখন কাজ করতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে যেখানে যে অবস্থায় থাকি, আমাদের এখন কাজ করতে হবে দাঁড়িপাল্লার জন্য। দাঁড়িপাল্লার জন্য যদি আমরা কাজ করি, তাহলে আগামী দিনে দাঁড়িপাল্লা সংসদে যাবে। দাঁড়িপাল্লায় যেভাবে ওজন পরিমাপ করা হয়, অর্থাৎ মালকে পরিমাপ করা হয়, ঠিক দাঁড়িপাল্লা ক্ষমতায় যাওয়ার পরে দেশের সকলের অধিকার দাঁড়িপাল্লায় মেপে 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 বুঝাই দেওয়া হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় নেওয়ার জন্য যশোর ৮৮-৪ আসনে কোন জায়গায় কত ভোট অধ্যাপক গোলাম রসুল পেল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে ৫ নম্বর ভোট দিয়ে অধ্যাপক গোলাম রসুলকে সংসদে পাঠাবো। পারবো না ভাই? পারবো না ভাই? আমরা প্রত্যেকে এই দাওয়াতটা মানুষের সামনে পৌঁছাবো এবং অধ্যাপক গোলাম রসুলকে সংসদে পাঠানোর জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের কথা শোনাচ্ছি, আমাদের নেতৃবৃন্দ আপনাদের কথা শোনাচ্ছে, আপনাদের কাছেও আমরা কিছু শুনবার পরে, আমাদের কথার পরে আপনাদের কাছে কিছু কথা শুনবো। আজকের এই অফিস উদ্বোধনের সম্মানিত এই দামদিয়া ইউনিয়নের সুযোগ্য আমির এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় কমলাপুর, দোগাছি, গোড়ানাথ এখানের সনাতন ধর্মী ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একটু কথা বন্ধ করেন, আপনারা শোনেন। আমরা এখানে যারা বসে আছি হিন্দু মুসলমান সবাই মিলে, আচ্ছা এখন কি রাত না দিন? বুঝে শুধু কথা বলেন, কিন্তু হিন্দুদের জন্য না মুসলমানের জন্য? সবার জন্য হাট। যখন সূর্য ওঠে, এই সূর্যটা কি আলো সবাইকে একরকমই দেয় না একটু পার্সিয়ালিটি করে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যখন যে একটু পরে তো ওই যে সেই চন্দ্র আলো দেবে, সব যদি এইগুলো চলে কার নিয়মে? আমাদের ধর্মে আল্লাহর নিয়মে। আপনাদের ভগবান কি? আমার কথাটা একটু বোঝেন আপনি, আমি বোঝার জন্য বলতেছি। এই নিয়মটা যিনি পরিচালনা করেন, এই মানুষ সৃষ্টি করেছেন ৬০০ কোটিরও উপরে মানুষ সারা পৃথিবীতে। আচ্ছা, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু কি মিল আছে? থাকতো তাহলে তো একজনের স্ত্রী নিয়ে গোলর বাধ্য সবাই, এইটা আমার বউ, আমার বউ, এই স্বামী ওটা আমার, এ বলতো না। আমরা আপনাদের সামনে যে কথাটা বলতে আসছি, সেই কথাটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের আইন যদি এই সমাজে বাস্তবায়িত হয়, যদি করা যায়, আমরা সব মিলে সবাই চেষ্টা করে যদি বাস্তবায়ন করতে পারি, তা ঠিক এইরকম একটা পরিবেশ হবে। আপনারা 15 সবাই শুনেছেন, 5ই আগস্টের পরে আমার মতন মানুষ আপনাদের এই সমস্ত মন্দিরে আসতে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ বলেছেন। তাই কথা ভালো করে বোঝেন। আমি শিক্ষকতা করেছি, আমাদের হাই স্কুলে এ সবাই আলেম ওলামা সবাই আসতে, যে বোরান বলে গেলেন না। আমরা আপনাদের দরবারে আসছি নৈতিকতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যেই, যে আপনারা আপনাদের যদি কেউ ব্যাঘাত ঘটায়, এই ইউনিয়নের আমির সাহেব সহ আমাদের প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতেই হবে। ঠিক এই জন্য আপনাদের দরবারে আসছি আমরা, আর কোনো উদ্দেশ্য না। যেহেতু আপনাদের পুজো হবে, আপনাদের এই দুর্গা পুজোর সময় আমরা আসছি, সবার জায়গায় কমিটি গঠন করে আসছি। এই আল্লাহর আইন যেরকম রোজ সবার সমান দেয়, বর্ষা সবাইকে সমান দেয়, সূর্য চন্দ্র যেমন সবাইকে সমান অধিকার দেয়, আল্লাহর কোরআন এবং সেই কোরআনের মানুষ হচ্ছে আমরা। আপনাদেরকে হুবহু
এইরকম একটা পরিবেশে গঠন করতে চাই এবং দেখতে চাই এবং আপনাদের সমর্থন নিতে চাই যে আপনারা আসেন। সম্মানিত ভাইরা, আপনারা ওই যে কথা অনেকে বলা কথা হয়ে গেছে আপনাদের দরবারে, কিন্তু আমরা এর আগে কোনদিন আসিনি। আসছি নাকি? এই 5ই আগস্টের পরে কি আর আসছি? এর আগে কোনদিন আসছি বলেন? দেখেন, 1979 সালে আমি আপনাদের সামনে কয়েকটা কথা, 1979 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জামাত ইসলামীর মানে এমপি হয়েছিলেন আছে 6 জন। এরপরে 86-তে হয়েছিল 10 জন, 2001 সালে হয়েছিল আছে 17-18 জন। কথা বুঝতে পেরেছেন? আমরা যতদূর জানি, আপনারা দেখেছেন সামরিক আইন জারি হয়েছে এর আগে, অর্থাৎ মঈনুদ্দিনের সরকার যখন গঠন হয়েছিল, সবাই ধরা খেয়েছে, সবাই তাদের মালে, সবাই তাদের দুর্নীতিতে, সবাই তারা সব এই সরকার তত্ত্বাবধায়ক সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব ধরা খেয়েছিল। জামাত ইসলামী যারা ছিলেন, মন্ত্রী ছিলেন 2 জন। এই 2001 সালের থেকে 6 সাল পর্যন্ত কোনো একটা মন্ত্রীর, কোনো একটা এমপি কেউ কি শুনেছেন যে এরা ধরা খাইছে? এরা দুর্নীতির কোনোদিন মোটামুটি দুর্নীতিগ্রস্ত হয়েছে? এটা কি আপনারা জানতে পারেন? আজকের আপনাদের কাছে আসছি এই জন্যেই, আমাদেরকে একবার পরীক্ষা করুন। ওখানে বলেছিলাম, আমি কয়েকবার এসে বলেছি যে একবার আপনারা আর আসবো না আপনাদের কাছে। আপনাদের কাছে আমরা ভোট চেতে আসবো না, আপনারা আমাদের ভোট দেবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের ভোট দেবেন আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্র দেখে। আমরা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সবাইকে সমান দেয়, আমরা সবাইকে সমবন্টন করব, সবাইকে সমান অধিকারেই আমরা দেখবো ইনশাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আজকে অনেক লোকই শোনেন, অনেক লোকই রঘুরামপুর বা এখানে আমরা যাচ্ছি একটা অফিস উদ্বোধন করতে, তা উপবাস করতেছে অনেকে। দাদাকে আমি একটু স্মরণ করতে চাই, আমার মা বোনদেরকে একটু স্মরণ করতে চাই। উপবাস করতেছে, তোমাকে দাঁড়িয়ে ফেলা জায়গায় ভোট দেবে, তোমাকে মাথা খারাপ হয়ে গেছে ভাই। বলেন কি ধারণা মানুষের? আমি এই জন্য বলতেছি, দাঁড়িয়ে ফেলায় ভোট দেবে। আমি আপনাদেরকে এই উপহাসের জবাব দিতে একটু মানে অনুগ্রহ করে আপনারা অনুরোধ করতেছি। এই উপহাস আমাদের যারা করতেছে বা করেছে যে আপনারা আমাদেরকে ভোট দেবেন না, এই কথাটার প্রমাণ আপনারা কি 12ই ফেব্রুয়ারি আপনারা কি আমাদের প্রমাণ করে দিতে পারবেন? একটু বলেন, কথা বল পারবেন? আমার দাদা কই, হ্যাঁ দাদা কথা পাবেন? আজকে আমরা চাইছি, আমরা বলছি আচ্ছা দেখা যাক, আমরা কখনো যদি কারোর সাথে ফ্যাসাদ, গোলমাল, তর্ক বিতর্ক, বেশি কথা বললেও আমরা কোনো কিছু বলিনি। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, বড় দুঃখের কথা যে আমরা এখানে এই 1 মাস 1.5 মাস 2 মাস খালি আসা যা করতেছি, সবাই জানেন এখানে দেখা করি না, সে সাথে মোসাফাকির কোলাকুলি করে আমাদের প্রার্থী আসছে। এতে অনেকেই উপহাস করে, অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে, তোমাকে ভোট খাওয়াই দেবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা, আমি কয়েকটা কথা বলেছি যে আল্লাহ সবাইকে সমান অধিকার দিয়েই তার নিয়ম নীতি প্রয়োগ করেন। আমরা জামাত ইসলামী সেই রব্বুল আলামিন, সেই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে আপনাদের সবাইকে সমান দেখবো। আপনারা একবার আমাদের পরীক্ষা করুন। আপনাদের কাছে আর ভোট সাথে এরকম আসবো না, অফিস উদ্বোধন করতে আসবো, ভোটের কথা আমরা আমাদের এমনি দেবেন। বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই সেন্টারে আমাদেরকে জয়ী করবেন। বিজয়ী করার পরে বিজয়ের মালা অধ্যাপক গোলাম রসুলকে এনে আপনাদের এখানে আপনাদের সব সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন তৌফিক দিক, আমিন। ধন্যবাদ মহতারাম মাওলানা আবু ইসা সাহেবকে সুন্দর কথা বলবার জন্য। আমি মা বোনেরা যারা এসেছেন ওনাদেরকেও পাশে বসিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আর এই আজকের এই আয়োজনের যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসায় দেওয়ার চেষ্টা করেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত জনাব
রঞ্জন বিশ্বাস। জনাব রঞ্জন বিশ্বাস আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন। তার পূর্বে আমি আপনাদের একেবারে সামান্য কয়েক সেকেন্ডের ভিতরে একটি কথা জানিয়ে দিতে চাই। সেটি হলো, আমাদের কাছে অনেকবার আমাদের কাছে এই অঞ্চল থেকে জানতে চাওয়া হয়েছে যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হবে, এই অঞ্চলের মানুষের ইলেকশনের কেন্দ্র হবে হচ্ছে দোগাছি এবং ঘোড়ানাস যে প্রাইমারি স্কুল, ওখানে আমরা কি ভোট দিতে যেতে পারবো? আমরা কি ভোট দিতে যেতে পারবো? এই যে প্রশ্নটা বারবার করা হয়েছে, আমি লম্বা করে এর উত্তর দেব না, তবে এতটুকু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আপনার নৈতিক সমর্থন দেবার জন্য বাড়ি থেকে বের হবেন। আপনার বাড়ি থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা আপনাদের ভোট কেন্দ্রে যাবার জন্য কোনো প্রকারের কোনো প্রতিবন্ধকতা আসবে না, আসার সম্ভাবনাও নেই। শতভাগ সহযোগিতা আমরা আপনাদেরকে করব, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রঞ্জন বিশ্বাস। আমি মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। নমস্কার, এখানে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে জামাত ইসলামের এই অফিস উদ্বোধনের জন্য এলাকাবাসী এবং যারা আছেন এখানে উপস্থিত, আমার শিক্ষক, তাদের সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং মহান সৃষ্টিকর্তার দয়া এবং করুণা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আজকে আমি একজন সনাতন ধর্মের অনুসারী। আপনাদের একটা সঠিক পরিচয় এবং সঠিক একটা সত্য কথা বলবো। আপনারা সবাই অন্তত গোলাম রসুল সাহেবের জন্য এবং দাড়িপাল্লা মার্কায় সবাই ভোট দেবেন। আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করতেছি। আজকের আমার শরীরে এই যে পোশাকগুলো দেখতেছেন, সব আছে আমার আলেম মাওলানা, তারা আমারে নিজের পুত্রের মতন ভালোবাসে। ইসলাম ধর্মের অনুসারী যারা আছে, মা থেকে বোন থেকে সবাই আমাকে নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো দেখে। তাই সনাতন ধর্মের অনুসারী যারা আছেন, মহান সৃষ্টিকর্তার নিয়মে তারা আমার ভাই, এবং ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, মহান সৃষ্টিকর্তার নিয়মে তারাও আমার ভাই। আমি আপনাদের কাছে বিনীতভাবে একটাই অনুরোধ করব, সনাতন শব্দের অর্থ আছে চিরস্থায়ী ধর্ম। আমরা সনাতন ধর্মের অনুসারী, আর ইসলাম ধর্মের অনুসারী আমরা কলাম ভাই ভাই, কেউ কলাম পরস্পর বিরোধী নাই। তৎকালীন সময় ব্রাহ্মণরা আমাদের অনেক নির্যাতন করেছে, আপনারা সবাই জানেন, হায়ার কাস্ট শিডিউল কাস্ট। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা জামাত ইসলামের পক্ষে এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেব এবং সর্ব সহযোগিতা করব, কারণ তারা কেউ পরস্পর বিরোধী আমাদের ভিতরে না। আজকে সনাতন ধর্মের অনুসারী যারা আছেন, তারা যদি সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, চান্দোকোপনিষদ, ভবিষ্যৎ পুরাণ এবং মহাভারত, ভগবদ গীতা, আজকে অনেক লোকজন এবং অনেক জাতিগোত্তরের মধ্যে কুলাঙ্গার আছে, কারুর কথা আমরা মাথায় নেব না। ইসলাম শান্তির বাণী, জামাত এই দেশের খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এনারা ক্ষমতায় গেলি সুকাটটা সুমধু ফিরে পাবে, এইটা আমি চ্যালেঞ্জ করে যাব আপনাদের সামনে। কারণ আপনারা যদি ভগবদ গীতা পড়েন এবং মহাভারত পড়েন, তার প্রভু শ্রীকৃষ্ণের নির্দেশ যদি মানেন, তাহলে জামাত ইসলামের সাথে যুক্ত থাকবেন। প্রভু শ্রীকৃষ্ণ
অর্জুনকে কি বলেছিল এটাও আপনারা জানেন, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানুষের সুখ শান্তির জন্য প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনরা যুদ্ধ ঘোষণা দিল। এটা কি মিথ্যা বলতেছি? তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এই অত্র এলাকার জামদি ইউনিয়নের লোকজন, আমি একটা জিনিস আপনারা বলতেছি, অনেকে আমার পছন্দ করে না। আপনারা জামাত ইসলামের পক্ষে থাকবেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। আপনাদের শারীরিকভাবে যদি কোনো সমস্যা হয় তা আমাকে ফোন দেবেন, আমার ফোন নাম্বার রাখে ওই লোকরা যেখানে চিকিৎসা দেওয়ার দরকার সেখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমি চ্যালেঞ্জ করে করব। এইটাই আপনাদের সবার কাছে আমি ধন্যবাদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলকি অবতার, তিনি আমাগরু দেবতা। তাই দাঁড়িপাল্লার পক্ষে আপনারা সবাই থাকবেন। আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব বিশ্বকর্ম আড্ড। জনাব বিশ্বকর্ম আড্ড। হ্যালো, জামাত ইসলাম এর পক্ষ থেকে আমি কয়েকটা কথা বলবো। ঘটনা আছে, আমরা অধিকাংশ হিন্দু লোক আমরা আমলিক করি, যেহেতু আজ থেকে আমলিক আর নাই, এখন আমলিক নাই। আমলিক যখন আমাদের নাই তখন আছে এখানে বিএনপি, জামাত আর হচ্ছে এনসিপি, তিনটে দল বর্তমানে দেখতেছি। এখন আমি বলতে চাই, জামাতের ক্ষমতা আমরা দেখি নাই, আমরা দেখেছি আমলিগের ক্ষমতা, বিএনপির ক্ষমতা দেখেছি। আমরা এইবার জামাত ইসলামকে ক্ষমতায় রাখে আমরা একটু দেখতে চাই তারা রাষ্ট্র কিভাবে চালায়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুন্দর কথা আছে, সুন্দর কথা, সুন্দর কথা। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আজকের আলোচনা এবং অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা বাগারপাড়া উপজেলার সহকারী সেক্রেটারি জনাব হজরত মাওলানা আব্দুল আলিম, জনাব হজরত মাওলানা আব্দুল আলিম, অধ্যক্ষ ভিটেওয়াল্লা আলিম মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী 88 যশোর 4-এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 9 নম্বর জামদিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত আমির, বাগারপাড়া উপজেলার কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা রবিউল ইসলাম, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাগারপাড়া উপজেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা আবু ইসা, এবং বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত 5 নম্বর ওয়ার্ডের
আমার একান্ত প্রিয় দাদারা এবং আমার দিদিমণিরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি বেশি কথা বলবো না, যেহেতু শীতের রাত, উপরেও ছাউনি নাই, আপনাদের কষ্ট হচ্ছে সারাদিন কর্মক্লান্তের পরে। আজকে আমাদের প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিল, উনি অলরেডি পথেই আছেন, কিন্তু সময় দেরি হওয়ার কারণে বেনাপোল থেকে উনি আসতেছেন। তো যার কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিতে চাচ্ছি না। উনি বলেছেন যে আমি পরে দাদাদের সাথে কথা বলে নিব। আমরা চেয়েছিলাম যে গোলাম রসুল ভাইকে আনা যায় কিনা, কিন্তু গোলাম রসুল ভাই আপনারা জানেন যে উনি গত পরশু আমাদের বাগারপাড়াতে প্রচার মিছিল হয়েছে, আজকে অভয়নগরে প্রচার মিছিল বিকালে হয়েছে, সন্ধ্যার থেকে উনি সেখানে গণসংযোগে রয়েছেন। তো এখন তো আমাদের বাগারপাড়া থেকে অভয়নগরেই বেশি সময় দিতে হবে প্রার্থীর, সে কারণে উনি কিন্তু সেটা দিচ্ছেন না। উনি ওখানে একদিন দিচ্ছেন, আমাদের এখানেও দিচ্ছেন। আর উনি অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও যেভাবে পরিশ্রম করতেছেন, আমাদের সুস্থরাও তার সাথে পেরে দিচ্ছে না। কালকে রাতে ওনাকে উঠাই দিয়ে আমি বাড়ি আসছি, বাড়িতে এসে ঘুমাইছি 2:45, রাত 2:45। ওনার হার্টে 3টে রিং পরানো এবং গল ব্লাডার এর অপারেশন। এই অবস্থায় উনি যেভাবে শ্রম দিচ্ছেন, এটা সাথে না থাকলে আপনারা বুঝতে পারবেন না। ওই জন্যে ওনাকে আমি বলছিলাম, বলছে কুদ্দুস ভাই দিয়ে আপনারা অফিসটা উদ্বোধন করে নেন। এখন গোলাম কুদ্দুস ভাই যেহেতু দূরে রয়েছে, উনি আমাকে অনুমতি দিয়েছেন যে দাদাদের কষ্ট হবে, পরিশ্রমী মানুষ, সে কারণেই আপনি যেয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম দিয়েন আর আপনি উদ্বোধন করেন। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি বেশি লম্বা কথা বলবো না। কথা এখানে আমাদের যারা বলেছেন, আপনাদের যে দাদারা বলেছেন, আমি কয়েকটি পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, দেশ স্বাধীন হয়েছে 54টি বছর পার হয়ে গেছে। আসলে বাংলাদেশ 1971 সালে স্বাধীনের পরে আমাদের দেশের পরেও অনেক দেশ স্বাধীন হয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা পৃথিবীর উন্নত দেশের একটি অন্যতম দেশ হিসাবে তারা পরিগণিত হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে বড় সম্পদ আছে মানব সম্পদ। বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ যেভাবে পরিশ্রম করে, যদি আমাদের সম্পদগুলো যারা দেশ পরিচালনা করেছে বিগত 54টি বছর, এই রাজনীতিবিদ এবং নেতারা যদি সৎ হতো, তাহলে বাংলাদেশের বিদেশের দ্বারস্থ হওয়া লাগতো না। আপনারা দেখেছেন এই 1.5 বছর, 5ই আগস্টের পরে 24 সালে বাংলাদেশের একটা ভঙ্গুর অর্থনীতির উপরে ডক্টর ইউনূস সাহেব যেভাবে ওনার নেতৃত্বে দেশে এখনো কিন্তু আমলারা তারা কিন্তু অসৎ এবং ঘুষ খেয়ে যাচ্ছে। এরপরে যতটুক চেক দিয়ে উনি চালাচ্ছেন, তারপরে দেখবেন যে আগের তুলনায় জিনিসপত্রের দাম কি বেড়েছে? বাড়ে নাই, বরং ব্যাংকের রিজার্ভ বেড়েছে। এবং বিশেষ করে চাকরিজীবীদের, আমরা যারা বেসরকারি শিক্ষক ছিলাম, আপনাদের এখানেও আছে, খবর নিয়ে দেখেন, প্রত্যেকেই কিন্তু বেতন বৃদ্ধি পাইছে। এই যে 15% বাড়ি ভাড়া, এটা আমাদের ছিল না, উনি করেছেন। এটা এই জন্যে করেছেন, করতে পেরেছেন যে এখন চুরি চামারি আগের মতো নাই। এই জন্য ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমাদের আমিরের জামাত, ওনার কাছে বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন, সাক্ষাৎকার দেন। সবার কিন্তু একটি প্রশ্ন যে আপনারা ক্ষমতায় গেলে দেশ কিভাবে চালাবেন, অর্থনীতি কোন নীতিতে চলবেন, আপনাদের দেশের তো এত ঘাটতি, এত ঋণ, এটা কিভাবে পরিশোধ করবেন। ওনার একটাই উত্তর যে আমরা যদি দুর্নীতিটা বন্ধ করতে পারি, তাহলে দেশের 80% উন্নয়ন করা সম্ভব। বুঝতে পেরেছেন? এই জন্যে আমরা চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্যে, এবং
বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব গতকালকে আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে পত্রিকায়, মানে বক্তব্য, যে উনি বলেছেন আমাদের সাথে যদি কেউ জোট করতে আসে, শরিক হতে চায়, তাহলে আমাদের কয়েকটি শর্ত আছে। একটা আছে যে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতে দিব না, সরকারি জিনিস আমরা আত্মসাৎ করব না, করতে দিব না, এই ধরনের পয়েন্টগুলো দিয়েছেন। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এবং বলতে চাই, আমি কথা বাড়াবো না, যে 1971 সালে দেশ স্বাধীন হলেও আমরা কিন্তু সৎ নেতৃত্বের অভাবে আগাতে পারিনি। আমার দাদা এবং দিদিদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আপনারা আমাদের এই আসনে জামাতের কখনো এমপিও হয়নি, চেয়ারম্যানও হয়নি। আমি 2003 সালে নির্বাচন করেছিলাম ইউনিয়নে, আপনাদের পুরনো যারা আছেন হয়তো মনে পড়তে পারে, কিন্তু আমরা কখনো হয়নি। হলে বুঝতে পারতেন যে আমরা কি ধরনের সেবা দিতে পারি মানুষকে। 50 থেকে 55 জন এমপি আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছিলেন। 2 জন মন্ত্রী ছিলেন আমাদের 2001 সালের সংসদের। 2 জন মন্ত্রী, 3টে মন্ত্রণালয়, যার আজ পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রী এমপির দুর্নীতির খতিয়ান, মানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির, কিন্তু জামাত ইসলামের একজন এমপি মন্ত্রীর 1টি পয়সার দুর্নীতির কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং পারবেও না। বিশেষ করে আপনাদের আমি খেদমতে যে কথাটি বলতে চাই সেটা হলো এই, আমাদের পার্শ্ববর্তী ফুলতলা, গোলাম পরোয়ার সাহেব এমপি ছিলেন 2001 সালে। ওখানে অধিকাংশ ভোট কিন্তু বেশি আছে হিন্দু অধ্যুষিত। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পিরোজপুরে এমপি ছিলেন, আপনাদের ভোটে এমপি হতেন, হিন্দুদের ভোটে উনি এমপি হতেন। প্রথমবার উনি এমপি হলেন মাত্র 242 ভোটে, সুধাংশু শেখর হালদার বাবুকে হারিয়ে উনি 242 ভোটের ব্যবধানে এমপি হলেন। উনি প্রথমবার এমপি হওয়ার পরে ওনার সেবা দেখে, বিশেষ করে এই যে সনাতন ধর্ম অবলম্বী যারা ছিলেন, পরবর্তীতে তারা প্রায় 20,000 ভোটের ব্যবধানে পরবর্তীতে ওনাকে মানে জয়যুক্ত করেছিলেন। তাহলে ওনার কার্যক্রম যদি খারাপ হতো, তাহলে কি ওই হিন্দুরা ভাই বোনেরা কি ভোট দিতেন? ভোট দিত না। এজন্যে আপনারা আমাদেরকে, আমি কথা বাড়াতে চাই না, একটাবার একটু টেস্ট করে দেখেন। আমাদের যে ক্যান্ডিডেট আছেন অধ্যাপক গোলাম রসুল ভাই, উনি একজন শিক্ষক মানুষ, উনি একজন শিক্ষক। হামিদপুর কলেজ সারা বাংলাদেশের ভিতরে একটা নামকরা কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ, মডেল কলেজ, এবং কয়েকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে ওই কলেজটি। সেই কলেজের শিক্ষক হচ্ছে আমাদের গোলাম রসুল ভাই। একাধারে উনি একজন শিক্ষক, জামাত ইসলামীর মতো সংগঠনের জেলা আমির। উনি যদি এমপি নাও হন, তারপরে ওনার পাওয়ার আছে না জেলা সভাপতি হিসাবে, আমির হিসাবে। তো আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর রহমতে যে আবহাওয়া যশোর 4 আসনে সৃষ্টি হয়েছে, আমার তো মনে হয় অধ্যাপক গোলাম রসুল ভাই মানে ব্যাপক ভোটের ব্যবধানে উনি জয়লাভ করবেন ইনশাআল্লাহ, এবং সেই আবহাওয়া আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আমি কিন্তু আপনাদের পাশের টেগরি গ্রামে আমার বাড়ি, আমরা আমাদের ইউনিয়ন থেকে এই 4-5 নম্বর ওয়ার্ড থেকে আমরা তাকে যদি প্রথম আমরা করতে পারি, এখান থেকে বিজয় করতে পারি, তাহলে আমি, আমাদের মাওলানা আবু ইসা ভাই বলেছেন, আমরা সবাই মিলে দেখেন একবার যে আপনাদের উনি যে কথাগুলো আমাদের সামনে দিচ্ছেন, প্রত্যেকটা কথা উনি অঙ্গীকার উনি পালন করবেন, এবং আশা করি বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তার অনেক উন্নয়ন আপনারা পাবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আপনারা দেখেছেন না, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। এই প্যানেল বিজয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা, সেখানে দল মত নির্বিশেষে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীরা আজকে এদের কার্যকলাপে খুশি না? খুশি কিনা? আপনাদের ছেলে সন্তান যারা মেয়েরা আছে দেখেন আজকে সকলেই খুশি। কি কারণে খুশি? এরা তো চুরি করবে না। ওই ক্যান্টিনে যে টাকা বন্টন হতো সেই টাকা এরা চুরি করে না। না করার কারণে আজকে ছেলে মেয়েরা সেখানে উন্নত মানের খাবার পাচ্ছে, উন্নত মানের বাসস্থান পাচ্ছে, সব কিছু তারা পাচ্ছে। এই জন্য নেতৃত্ব যদি সৎ হয়, নেতা যদি সৎ হয়, চোর না হয়, তাহলে সেখানে উন্নয়ন সম্ভব হয়। এই জন্যে আমি আপনাদের কাছে আরেকটি বিশ্লেষণ করার আহ্বান জানাতে চাই। বাংলাদেশের সব থেকে সেরা ব্যাংক কোনটা? আপনাদের ইসলামী ব্যাংক সব থেকে এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ব্যাংক আছে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠিত করেছে ভাই জানেন আপনারা? এই জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছে। তাহলে জামাত ইসলামীর লোকজন যেখানে আছে, চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালগুলোয় চিকিৎসা এসে কোন হাসপাতাল সব থেকে উন্নত? ইবনে সিনা। দেখেন আমি যে মাঝে পড়ে এক শুক্রবারে গেলাম, জায়গা পাচ্ছি না। ইবনে সিনার ডাক্তার একজন হিন্দু ভদ্রলোক, ওখানে হিন্দু ডাক্তারও আছে। তাহলে জামাত ইসলামের প্রতিষ্ঠিত হাসপাতালে হিন্দু ডাক্তার নেবে কেন? আপনাদেরকে ভয় দেয় না অনেকেই? ওই জামাত যদি ক্ষমতায় যায় তাহলে ওই সিঁদুর পড়তে পারবেন না, তারপরে দিদিরা বুরকা পরে চলতে হবে না। এগুলো ভাওতা। আপনাদের ধর্ম স্বাধীন মতন, এবং আপনাদের কোনো ধর্মের পরে যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, বাঁকা চোখে যদি কেউ তাকাতে চায়, ওই চোখটা আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্যে আজকের এই প্রোগ্রামে আমি চাইছিলাম ওই সুন্দর ইউনিয়নের আমাদের সভাপতি জগদীশ দাদা, ওনাকে আনার জন্যে, কিন্তু অভয়নগরে প্রোগ্রাম থাকার কারণে ওনাকে আনতে পারিনি আমি। বুঝতে পেরেছেন? উনি আসবেন বলছে, আমি যাবো 11খানে। ওনার যে বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন উনি ওই মানে সুন্দরী ইউনিয়নের, ওই সুন্দরী ইউনিয়ন তো পুরোটাই হিন্দু, ওই ইউনিয়নের জামাতের সভাপতি উনি। এই যে আমাদের খুলনা 1-এ আমরা একজন প্রার্থী করেছি, জানেন? হিন্দু একজন প্রার্থী জামাত ইসলামী দিয়েছেন। কি নাম জানো ওনার? কৃষ্ণ নন্দী। এটা নিয়ে আমাদের মধ্যে মানে মুসলমানদের মধ্যে জামাত ইসলামীকে কিন্তু তিরস্কার করে। কিন্তু জামাতের একটা দর্শন আছে, এখানে তো সব ধর্ম, কে হিন্দু। কালকের বক্তব্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, বাংলাদেশে আমরা 4 ধর্মের মানুষ বাস করি: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা সবাই কিন্তু বাংলাদেশি। আমি মুসলমান হিসেবে আমার যে অধিকার আছে, আপনি হিন্দু সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আপনারও সেই অধিকার, একজন বৌদ্ধেরও সেই অধিকার, খ্রিস্টানেরও সেই অধিকার। কারোর অধিকার কিন্তু কম না। কিন্তু অধিকারটা চিনি মেনে খেলে ওরাই, যারা অসৎ নেতা হয়, এমপি হয়, সবাইকে জনগণকে দেখায় এদের মাথা বিক্রি করে ফেলে দেয়। এই জন্যে আপনারা একটাবার দেখেন, এই ওয়ার্ড থেকে অধ্যাপক গোলাম রসুল ভাইকে বিজয়ী করেন। আর বিজয়ী করা, বিশেষ করে আপনাদের কাজ করা এখন তো সহজ হয়ে গেছে। আপনাদের জন্য এখন ওপেন হয়ে কাজ করা সহজ হয়ে গেছে। কেন? আমাদের ইঞ্জিনিয়ার টিএস আয়ুব ভাই ছিলেন বিএনপির এখানে দীর্ঘদিনের পরীক্ষিত এবং ত্যাগী নেতা। উনি এবার নির্বাচনের ময়দানে আসতে পারেননি। যিনি ক্যান্ডিডেট হয়েছেন ধানের শীষের, তার বাড়ি হচ্ছে অভয়নগর। তাহলে বাগারপাড়ার আপনাদের জন্য, আমাদের জন্য একটা উন্মুক্ত সুযোগ না? উন্মুক্ত সুযোগ কিনা? আপনাদের উপরে যে চাপটা আগে আসতো, মনে করেন যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট চাইলে ওরা অসন্তুষ্ট হবে, আমাদের নেতারা চাপ দেবে, সেরকম চাপ দেওয়া নেতাকে বিএনপির আর কি বাগারপাড়ার এই মানে জামদিয়া ইউনিয়নে আছে? আর আপনাদেরকে আর কেউ চাপ দিবে না। সুতরাং আপনারা এখন মন খুলে বাগারপাড়ার উন্নয়নের জন্য বাগারপাড়ায় আমাদের এমপি রাখতে হবে। আমি আপনারা জানেন বিগত কয়েকটি বছর ধরে রণজিৎ বাবু এমপি ছিলেন, বাগারপাড়ার কাজ হয়নি। ওই যে আমার সাথে আসছে যে ছেলেটা মোটরসাইকেলে নিয়ে বাড়ি আসছে বসুন্ধিয়া ইউনিয়নে,
উনি বলছেন যে মিয়াজি আপনাদের এই সব রাস্তা পিচ হয়ে গেছে, তাহলে রণজিৎ বাবু তো ওই পাশে কাজ করিনি, কাজ করেছে তো বাগারপাড়ায় বেশি। তাহলে হ্যাঁ, উনি বাগারপাড়ায় বেশি কাজ করেছে। তাহলে উনি এমপি বাগারপাড়ার ছিলেন বিদায় বাগারপাড়ার উন্নয়নটা হয়েছে না। এই জন্য আপনারা গোলাম রসুল ভাইকে এমপি করেন, বাগারপাড়ায় আমাদের এমপি রাখতে হবে। আমরা যদি বাগারপাড়ায় এমপি রাখতে পারি, অবশ্যই দীর্ঘদিন যে বঞ্চিত হয়েছি আমরা, এই উন্নয়ন থেকে যে বঞ্চিত আমরা হয়েছি, এই বঞ্চিত আর হব না। বাগারপাড়া উন্নয়ন হবে, সকলের উন্নয়ন হবে। এই জন্য আজকে আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, দীর্ঘ এই শীতের মধ্যে শিশির ভিজা অবস্থায় আপনারা খোলা মাঠে বসে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই অফিসের এখানে নির্বাচনী অফিস আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং আমরা আপনাদের সকলকে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দেব নির্ভয়ে। আপনারা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কেউ ভয় দেয় কোনো অবস্থাতে, অনেকেই সংশয় আছে আমরা তো আমলিগ করতাম বা আমরা কি ইসে যাইতে পারবো কিনা। শোনেন, আমি কিন্তু আসন কমিটির সেক্রেটারি। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি, আমার কাছে প্রতিনিয়ত এই ডিজিএফআই, এনএসআই এবং ডিএসবি 3টে বিভাগের ওরা প্রত্যেক দিন আমার কাছে রিপোর্ট চাই যে আপনার কোনো সমস্যা কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কেউ ভয় দিচ্ছে, বলেন, আমরা সেটাকে দেখব। আপনারা দেখেছেন আর্মিরা টহল দিচ্ছে, বাগারপাড়ায় আর্মি ক্যাম্প হয়েছে, অভয়নগরে হয়েছে। এখানে র্যাবের যশোরের যে কমান্ডার আছেন তিনিও বলেছেন আমাদেরকে যে আপনাদের যখন যেটা লাগবে আমাদেরকে বলবেন। এই জন্যে যদি আপনাদের কেউ গোপনে ভয় দেয়, চাঁদা চায়, তাহলে নির্ভয়ে আপনারা গোপনে আমাদের এখানে যে আমাদের বোরহানুদ্দিন আসে তাকে আপনারা জানাবেন, ইনশাল্লাহ প্রতিকার পাবেন। আপনাদেরকে বাঁকা চোখে তাকানোর সুযোগ কিন্তু এই প্রশাসন দিবে না। প্রশাসন, আমাদের ডিসি সাহেবের কথা হচ্ছে বিগত 15টি বছর মানুষ ভোট দিতে পারে নাই, আমরা কিন্তু ভোট দিতে পারিনি। আপনারা হয়তো অনেকেই পেরেছেন, আমরা ভোটের মাঠে বাড়িও থাকতে পারিনি। 14 সাল, 18 সাল, এই 24 সাল, 3টি ভোটের সময় আমরা কেউ বাড়ি থাকতে পারিনি। এই যে যারা এখানে আছি, ভোটের 1 মাস আগে আমাদের হিজরত করতে হয়েছে, বুঝতে পেরেছেন তো। এখন এবার সেটা হবে না। আমাদের ডিসি সাহেবের কথা হচ্ছে নির্বিঘ্নে নতুন বাংলাদেশ হবে এবং সবাই নির্ভয়ে যাকে পছন্দ তাকে ভয় দিবে, তাকে ভোট দিবে। তবে কেউ যদি ভয় দেখাতে আসে তাকে আমরা ছেড়ে দিব না। তো এই জন্যে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আসেন, আমরা সবাই মিলে গোলাম রসুল ভাইকে 12 তারিখে নির্বাচিত করি। আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার শোরা সদস্য এবং বাগারপাড়া উপজেলার সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম সাহেবকে সংক্ষিপ্তভাবে হলেও মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য, সাথে সাথে আমি বিশ্বকর্মা আড্ডো দাদা, কেন্টো দাদা যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য পেশ করবেন 9 নম্বর চামদিয়া ইউনিয়নের সুযোগ্য সংগ্রামী আমির। তার পূর্বে আপনাদেরকে শৃঙ্খলাবদ্ধ হবার জন্য আমাদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য পেশ করবেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের আয়োজন এখানে সমাপ্ত হবে। আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের জন্য একটু সামান্য নাস্তার ব্যবস্থা আছে, এখনই দেওয়া লাগবে না, যখন বলবো
এখনই দেবেন না, আপনারা রেডি থাকেন, এখনই দেওয়ার দরকার নেই। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, সব আধার কেটে যাবে, তুমি বাংলাদেশের আপামর জনসাধারণের ভাগ্য নির্ধারণের তো আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানের আহ্বানকৃত সনাতন ধর্মাবলম্বী ভাইরা এবং আমার দিদিমণিরা সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ সময় বসে আমাদের বিভিন্ন বক্তার মুখ থেকে বিভিন্ন দিক নির্দেশনা আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে শুধু কয়েকটি কথা বলে শেষ করে দেব। সেটা হলো, আমি জামদিয়া ইউনিয়নের জামাত ইসলামীর সভাপতি হিসেবে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ভোট কেন্দ্রে যেতে পারবেন কি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায়তা প্রদান করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের থেকে কেউ বাঁকা চোখে তাকানোর সুযোগ পাবে না। কোনো ব্যক্তি বাঁকা চোখে তাকানোর সুযোগ পাবে না। যে হাতটা উঁচু হবে ওই হাতটা ওইভাবে আমরা আবার দমাই দেব। এতটুকু শক্তি আমাদের আছে। আশা করি এই সাহসটুক তারা পাবে না। প্রশাসন এবং সরকার যেভাবে তাদের নীতিমালা দিয়ে এই নির্বাচনকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠে ময়দানে যে প্রস্তুত অবস্থায় আছে, তারা শুধু আমাদের সহায়তা চাচ্ছে। এজন্য আমরা তাদের সহায়তা প্রদান করব। আপনারা আশ্বস্ত হন, আমি ইউনিয়নের সভাপতি হিসেবে বলছি, আপনাদের কোনো ভয় নাই। আপনাদের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে না। ভোট দিতে নির্দ্বিধায় চলে যাবেন, অনায়াসে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সর্বশেষ আমি এতটুকু বলতে চাই, যদি আমাদের এই নমিনি অধ্যাপক গোলাম রসুল বাগারপাড়া অভয়নগর বসুন্ধিয়া, আমাদের এই কমলাপুর এবং রঘুরামপুর এই আসন থেকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, এই কেন্দ্র থেকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, আমি আশা করব জামদিয়া ইউনিয়ন আমার বিজয় লাভ করে যাবে। এবং যদি এটা করতে পারেন, আমি জামদিয়া ইউনিয়ন থেকে বলছি, জামদিয়া ইউনিয়নবাসীর জামাত ইসলামের সভাপতি হিসেবে বলছি যে আমি ইউনিয়ন কাউন্সিলে, আপনারা জানেন আমি ওখানে 5 বছর ছিলাম। ইউনিয়ন কাউন্সিলে যে ভোগ আছে, আমাদের যে পাওনা আছে, এই পাওনা অধিকার আদায় করার জন্য আপনারা যখন যান, সেখানে সামান্য জিনিস আদায় করার জন্য আপনাদের অর্থ দিতে হয় কিনা? দিতে হয়। একটা বয়স্ক ভাতা করতে গেলে টাকা লাগে 5,000, 2,000, 3,000। আমি বলতেছি 1 টাকাও লাগে না এবং লাগবেও না। যদি আপনারা জামাত ইসলামকে, এই গোলাম রসুলকে এই আসনের নমিনি হিসেবে তাকে বিজয় লাভ করাতে পারেন, আমি বললাম বয়স্ক হিসাবে কাট করতে 1 টাকা লাগবে না। মাতৃত্বকালীন, আমি বোনদেরকে বলি, মাতৃত্বকালীন ভাতায় অর্থাৎ দুধের যে কার্ড আছে, এখনো পর্যন্ত 5,000, 6,000 টাকা করে নেয়। আমি এই গত 2 সপ্তাহ আগে 2টো কাট করে দিয়েছি, 1 টাকাও লাগে নাই। আমি বলতেছি আপনাদের 1টি টাকাও লাগবে না। শুধু এ নয়, কর্মসৃজন কাজে ওই যে জানেন যে 230 টাকা করে মাঠে ওই রাস্তায় কাজ করে না, টাকা জমা দিতে হয় আগে। আমি ওয়াদা করে যাচ্ছি 1টি টাকা আপনাদের লাগবে না। এই ইউনিয়ন কাউন্সিল থেকে যে সুযোগ সুবিধা আছে, প্রত্যেকের একই অধিকার, এই অধিকার আপনারা নেবেন, আপনাদের 5টা পয়সাও কোনো খরচ হবে না। আমি ওয়াদা করে যাচ্ছি, শুধুমাত্র আপনারা অধ্যাপক গোলাম রসুলকে এই আসনে এমপি হিসেবে উপহার দেন, দেখেন আমি কি করতে পারি। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনাদের যে অধিকার আছে, সেই অধিকার আমাদেরও যতটুকু অধিকার, আপনাদেরও ঠিক ততটুকু অধিকার। আমি যা পাবো আপনিও তাই পাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠান থেকে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যেন যেতে পারি যে আগামী দিনে অধ্যাপক গোলাম রসুল এই যশোর 88 নিয়ন্ত্রণ করবেন, তার নিয়ন্ত্রণে আমরা চলবো। তাহলে দেখা যাবে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমি আরেকটা কথা বলি, যদি জামাত ক্ষমতায় আসে, আপনারা যদি ক্ষমতায় বসাতে পারেন, যেদিন নির্বাচন হয়ে যাবে, আল্লাহর রহমতে দেখবেন পরের দিন বাংলাদেশ থেকে অর্ধেক দুর্নীতি একেবারে অলরেডি চলে যাবে, থাকবে না, এমনি চলে যাবে। আইন প্রণয়ন করা লাগবে না, তার আগে অর্ধেক দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এই বাংলাদেশ ভাই বলেছেন যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ প্রায় পাশাপাশি সময় কিন্তু স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারা কোথায় আর আমরা কোথায়? আমরা কোথায়? তাদের ভিতর দুর্নীতি নাই, আর আমাদের ভিতর কি আছে? দুর্নীতি আছে। হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আজকে যদি ওই টাকা আমার দেশে থাকতো, আমার দেশের অভাব থাকতো না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশ থেকে অর্ধেক দুর্নীতি মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আসেন। সব দেখেছেন, দাদা বলেছেন, সর্বশেষ জামাত ইসলামকে একটু দেখেন। আমি আপনাদেরকে আহ্বান করব,
আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসায় আমাদের ন্যায্য পাওনা যে অধিকার আছে এই অধিকারটুকু যথাযথভাবে যেন আমরা নিতে পারি, আদায় করতে পারি, সবার কাছে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। এবং আজকের অফিস উদ্বোধন এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। এই অফিস নির্বাচন শুধু নয়, নির্বাচনের পরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয় দান করেন আরও আমরা 1 মাস এখানে রাখবো, আমরা থাকবো আপনাদের পাশে এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের এখানে আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অফিস উদ্বোধনের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। যে তাবারকটুকু আছে আপনারা এটা নিয়েই সবার জন্য সবার শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আর একটা ঘোষণা পেয়েছি, যদি বিজয়ী হয়ে যায়, যদি আপনারা বিজয় লাভ করতে পারেন, দিতে পারেন, আমি ইউনিয়নের সভাপতি হিসেবে আমি ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছ থেকে একটা আশা পেয়েছি, আশার বাণী, সেটা হচ্ছে কি আমরা আপনাদের জন্য একটা স্থায়ী অফিস করে দেবো এখানে ইনশাল্লাহ। আপনাদের জন্য স্থায়ী একটা অফিস আমরা এখানে করে দেবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো? আচ্ছা, ধন্যবাদ মোহতারাম ইউনিয়ন আমির সাহেবকে। আমি অনুরোধ করছি বিশ্বকর্মা আড্ড সহ যেনারা আছেন নাস্তা দিয়ে দেবার জন্য, নাস্তা বিতরণের জন্য অনুরোধ করছি। সাথে সাথে আরেকটি কথা বলি, আজকে এখানে যে আয়োজন হলো কমলাপুর রঘুরামপুর শুধু নয়, এখানে চকেরডাঙ্গাও সাথে যুক্ত আছে। সকলের এই 3 গ্রামের সকল পর্যায়ের সকল স্থানের মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করবার জন্য আমাদের পক্ষ থেকে আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে শৃঙ্খলার সাথে বসে যান, আর বিতরণকারী যিনারা তিনারাও সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেবে। আপনারা বসে যান চেয়ারে, সুন্দরভাবে শৃঙ্খলার সাথে চেয়ারে বসে যান। আপনারা কেউ এদিক ওদিকে উঠাউঠি করবেন না, ঘোরাঘুরি করবেন না, বসে যান, সুন্দরভাবে বিতরণ হবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। দোকানগুলোতেও দিতে হবে, দোকানে যারা আছে, দোকানিরা, দোকানদার সহ যেনারা আছেন সেখানেও দিতে হবে। আর এখানে যারা আছেন সকলে বসে যান, সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে যাবে, শৃঙ্খলার সাথে বসে যান। বিশ্বকর্মা দাদাকে অনুরোধ করছি শৃঙ্খলা ঠিক রাখার জন্য আপনি একটু খোঁজ খবর নেন, দেখেন সুন্দরভাবে বিতরণ হচ্ছে কিনা। বিশ্বকর্মা দাদা, নদু দাদা, কেন্টো দাদা যারা আছেন এখানে, প্রলয় সহ সকলকে অনুরোধ করছি, এটা শৃঙ্খলা মেনটেন করার দায়িত্ব আপনাদের। বন্ধুবর আবু বকর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলেই সুন্দরভাবে পাবে, কোনো হই হুল্লোড় করার দরকার নেই, চুপচাপ বসে যান, সকলের কাছে পৌঁছে যাবে। বিশ্বকর্মা দাদা একটু দেখেন সুন্দরভাবে বিতরণ হচ্ছে কিনা। যেনারা আজকের এই নাস্তা বিতরণ করছেন তাদেরকে আপনি একটু তদারকি করেন, কেউ বাদ যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের নমিনি অধ্যাপক গোলাম রসুল আগামী 1 তারিখে আমাদের জামদিয়া ইউনিয়নে একটা সমাবেশ করবেন। তা সেই সমাবেশ আপনাদের সুবিধার্থে এই জায়গায় নির্ধারণ করেছি।
সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, আমাদের 10 অষ্টাশি 4 বাগারপাড়া অভয়নগর বসুন্ধিয়ার আমাদের